তোমরা হয়তো ইতোমধ্যে ক্লাসে জেনে গেছো যে এইখানে টপিক গুলো কি। তোমাদের ক্লাসে নিশ্চয়ই এগুলো আগে পড়ানো হয়ে গেছে। এখানে হচ্ছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লেখার যে সিস্টেমটা সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে কয়েকটা ছবি দেওয়া আছে, সেগুলো দেখে এগুলোর উপর রচনা লিখতে হবে। আমাকে বলো তো এই ছবিটা কিসের? নৌকার পাল। আহ, আচ্ছা, না, এটা নৌকার পাল না। যেহেতু পতাকার মতো দেখা যাচ্ছে, এটা নিশ্চয়ই কোনো কিছু একটা সংকেত। আর পিছনে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র বুঝাচ্ছে, যে আকাশ মেঘলা হয়ে আসছে, ঝড় বাতাস আসছে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? নেট কি সবার ক্লিয়ার আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা। আচ্ছা, এই 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 ছবিটা হচ্ছে তোমাদের এখানে সমুদ্রে যখন ঝড় আসে, বিপদ সীমা বোঝাতে এগুলো ব্যবহার করা হয়, অথবা বিপদ সংকেত বোঝাতে এগুলো ব্যবহার করা হয়। যে আসলে যে ঝড়টা আসছে সেটা আসলে কত দূরে আছে, বা সমুদ্রের কতটুক পর্যন্ত নিরাপদ, কতটুক পর্যন্ত অনিরাপদ, সেটাও মাঝে মাঝে বোঝায়। তো আমরা এখানে কিছু সিম্বল যদি দেখি, বিভিন্ন ধরনের ফ্ল্যাগ আছে। এক একটা সিম্বল এক একটা জিনিসকে নির্দেশ করে। যেমন যেসব জায়গায় হাঙর বেশি থাকে সেখানে অ্যালার্ট থাকার জন্য আলাদা ধরনের পতাকা আছে। এরকম বিভিন্ন ধরনের পতাকা আমরা দেখতে পাচ্ছি। তা বইয়ে যে পতাকাটা দেয়া আছে সেটা যদি আমরা দেখি, যে এই যে এরকম লালের ভিতরে কালো রেক্টেঙ্গেল থাকবে, এটা হচ্ছে ট্রপিক্যাল স্টর্মের ওয়ার্নিং ফ্ল্যাগ। আর যদি দুইটা থাকে সেটা দিয়ে আমরা বুঝি হারিকেনের বা যে কোনো ধরনের ঝড় সাইক্লোনের ওয়ার্নিং ফ্ল্যাগ। তো তোমাদের বই এখানে তিনটা দেয়া আছে। তিনটা সাধারণত কোনো পতাকা হয় না, কিন্তু তারপর যেহেতু দেয়া, তো এটা তো এখন আমরা বুঝে গেলাম যে এটা সমুদ্রে ঝড় বা এগুলোর পূর্বাভাস হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে আরেকটা জিনিস আছে, যে নটিক্যাল মাইল, যে কত নটিক্যাল মাইল পরে কোনটা ব্যবহার করা হয় সেটা এখানে বলা হচ্ছে যে 34 থেকে 47 নট। এই নট শব্দটা থেকে কিন্তু নটিক্যাল মাইল চলে আসছে। তোমরা হয়তো জানো যে সমুদ্রের সমুদ্র সীমা নির্ণয়ের জন্য আমরা নটিক্যাল মাইল এই পরিমাপটা ব্যবহার করে থাকি। তোমরা কি এটার সাথে, এই টার্মটার সাথে পরিচিত, আগে শুনেছো কখনো? জি ভাইয়া। হ্যাঁ, এটা তোমাদের সাধারণ জ্ঞানের কোশ্চেনও লাগতে পারে। বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে নটিক্যাল মাইল জিনিসটা কি। তো এই জিনিসটা আসলে সামুদ্রিক যে সীমাটা আছে সেটা নটিক্যাল মাইলের সাথে সম্পর্কিত। তো এরকম বিভিন্ন রেঞ্জ থাকে, বিভিন্ন সীমা থাকে, যে কত নটিক্যাল মাইলের ভিতরে কোন পতাকাটা পোড়ানো থাকে। তো এটা দেখে তখন তোমরা 200, 250 থেকে 300 শব্দের একটা বিবরণমূলক বা বিশ্লেষণমূলক রচনা লিখে ফেলতে পারো। এরপর একটা দেখা যাচ্ছে যে পাশেই নদী বা সমুদ্র, এবং এখানে নারকেল গাছ ভেঙে পড়ে আছে। তো নিশ্চয়ই এখানে ঝড় হয়েছিল। আচ্ছা, এখানে হচ্ছে 1 2 3 বললো গুলো। আচ্ছা, আর এটা আমরা দেখতে পাচ্ছি কি একটা আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রগুলো কেমন হয়? আশ্রয় কেন্দ্রগুলো সাধারণত দেখা যায় যে যেই জায়গায় আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে সেই জায়গায় যেই ধরো বন্যা প্রবণ এলাকা হোক বা সাইক্লোন প্রোন এরিয়া হোক, এদের ক্ষেত্রে দেখা হয় যে ওই এরিয়াটায় গত কয়েক বছরে, সাধারণত 5 বছর, 10 বছর, 20 বছর, এই ধরনের কিছু রেঞ্জ ঠিক করা হয়। এই রেঞ্জের ভিতরে তোমরা যদি বিভিন্ন ধরনের ইনফরমেশন সার্চ দাও, রিসার্চ পেপার দেখো, দেখতে পাবে যে বিভিন্ন জায়গায় এরকম সীমা আছে, যে বন্যা হয় কি হয় না, কি ধরনের বন্যা প্রবণ এলাকা, মাঝারি, প্রবল, নাকি কম বন্যা প্রবণ এলাকা। তো এভাবে ভাগ করা আছে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোকে। এবং সেইখানে
সমুদ্রপৃষ্ঠ থেকে কত ফুট উপর পর্যন্ত বা কত মিটার উপর পর্যন্ত পানি ওঠে সেইটারও একটা লিস্ট করা থাকে। তো এই ইনফরমেশন গুলো ধরেই তখন যদি এটা প্রবল বন্যা প্রবণ এলাকা হয়, সেক্ষেত্রে করা হয় কি, ওই লিস্টটা দেখে এটার হাইটটা মেপে আশ্রয় কেন্দ্রগুলোর হাইটটা এভাবে নির্ধারণ করা হয় যে এইখানে সিঁড়িটা কতটুকু উঠবে, নিচের তলাটা কতটুকু ফাঁকা হবে এবং দোতলা কতটুকু উপরে দিবে সেটা নির্ধারণ করা হয় এবং ওইভাবে আশ্রয় কেন্দ্রগুলো বানানো হয়। এবং এটাও হিসাব করা হয় যে এখানে মানুষ কতজন এবং এই বন্যা হলে বা সাইক্লোন হলে সেখানে কতজন মানুষ আশ্রয় নিতে পারবে ওই হিসাবটাও করা হয়, কারণ ওই অনুযায়ী কতটুকু এরিয়া লাগবে সেটা নির্ধারণ করা হয়। এখানেও দেখা যাচ্ছে যে আহ আচ্ছা, তো এইখানে যদি এটা বর্ণনা লিখতে বলা হয় তখন প্রথমে আসলো পূর্বাভাসের বিষয়টা, এরপরে আসলো যে ঝড়ে কি ধরনের প্রভাব পড়ে, গাছপালা ভেঙে যায়, গাছপালা যদি তীরে থাকে তাহলে সেগুলো আমাদের ঘর বাড়িগুলোকে রক্ষা করে, উপকূলবর্তী ঘর বাড়িগুলোকে রক্ষা করে, পরিবেশ রক্ষা করে, যেমন সুন্দরবন রক্ষা করে চলছে এতদিন ধরে। এরপরে হচ্ছে আশ্রয় কেন্দ্র, মানুষ কি কি প্রতিরোধমূলক বা প্রতিকারমূলক ব্যবস্থা করতে পারে। এরপরে হচ্ছে যে ঝড় চলে গেলে এরপর আবার কিভাবে তারা বাড়ি ঘরগুলো তৈরি করতে পারে, আমাদের যে দেশীয় আহ দেশীয় উপাদানগুলো আছে যেমন বাঁশ, বেত, খড়, তারপর কাঠ, এইগুলো দিয়ে কিভাবে খুব দ্রুততার সাথে ঘর বাড়ি বানিয়ে ফেলা যায়। দেখা যাবে যে আমাদের নর্মালি যেই বাড়িঘর গুলো হয় বিভিন্ন জায়গায় দেশে, সেইখানে বাড়িঘর গুলো যেরকম উপকূল উপকূলের যে বাড়িঘর গুলো আছে সেগুলো অন্যরকম হয়, সাইক্লোন প্রোন এরিয়ায় যে বাড়িঘর গুলো সেগুলো আলাদা রকম হয়, বন্যা প্রবণ এলাকায় চর এলাকায় বাড়িগুলো অন্যরকম হয়। তো প্রত্যেকটারই আলাদা আলাদা সিস্টেম আছে। দেখবা যে খুব ছোট হলেও তফাৎ থাকে, যেমন বন্যা প্রবণ এলাকায় দেখা যায় যে বাড়ির পিঁড়াগুলো হচ্ছে যে একটু উঁচু থাকে, যেমন 2 ফিট বা 3 ফিট। সাধারণত 2 ফিট আমাদের নর্মাল বাড়িগুলোর পিঁড়া থাকে। পিঁড়া বুঝো, ওই যে প্লিন্থ যেটা আছে বাড়িটা উঁচু করে রাখার জন্য। জি ভাইয়া। তো দেখা যায় যে যেখানে বন্যা প্রবণ এলাকা বা সাইক্লোন প্রবণ এরিয়া, বন্যা প্রবণ এলাকাগুলো দেখা যায় যে 5-6 ফিটের মতো উঁচু হয় বাড়িঘরগুলো, ওই পিঁড়াটা। আর সাইক্লোন প্রবণ এরিয়ায় দেখা যায় যে এই যে বাড়িগুলোর চালাগুলো আছে, চালাগুলো একটু আহ বেশি লম্বা হয় এবং নিচে নুয়ে থাকে, এবং দেখা যায় যে চালাগুলো টানা দিয়ে, রশি দিয়ে টানা দিয়ে দেখা যায় যে চারদিকে খুঁটি দিয়ে মাটির সাথে গাঁথা থাকে যাতে উড়ে চলে না যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই বাড়িঘরগুলো জানলাগুলো ছোট ছোট দেয় যাতে ওই বাতাস ভিতরে ঢুকে, ভেন্টিলেশনে বাতাস ভিতরে ঢুকে চাল যাতে উড়িয়ে নিয়ে না যায়। তো সেই হিসেবে এই যে বাস্তুভিটা, এগুলো বানানোর সিস্টেমও কিন্তু এক এক জায়গায় এক এক রকম। তো এইভাবে এই 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 জিনিসগুলো খেয়াল রেখে তুমি এই অনুচ্ছেদ গুলো লিখতে পারো, রচনাটা লিখতে পারো। আচ্ছা, আচ্ছা, এখানে কিছু নিয়ম বলা হচ্ছে যে বিবরণমূলক রচনা লেখার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। শুরুতে বিষয় অনুযায়ী একটি শিরোনাম দিতে হবে, অর্থাৎ তুমি যে রচনাটা লিখবে উপরে একটা টাইটেল থাকতে হবে, সুন্দর একটা টাইটেল। বিবরণে কি লিখতে হবে তার একটি পরিকল্পনা করে নিতে হবে, অর্থাৎ তুমি একটা খসড়া মাথায় চিন্তা করে রাখবা যে আচ্ছা আমি প্রথমে এটা নিয়ে কথা বলবো, তারপর এটা নিয়ে কথা বলবো, তারপর এটা নিয়ে কথা বলবো। তো এরপরে দেখো ওরাই বলে দিচ্ছে যে 3 ধরনের মূল অংশ থাকে: ভূমিকা, মূল অংশ, উপসংহার। ভূমিকায় তুমি ব্রডলি বলে দিলা যে আচ্ছা এই পুরো আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আসলে কি কি বিষয় এটার মধ্যে থাকবে আমার রচনার ভেতরে। আর উপসংহারে থাকবে যে আমি যেসব কথাগুলো বললাম সেইখান থেকে আমি কি কনক্লুশনে আসলাম, যে আচ্ছা এইটা থেকে যে তথ্যগুলো আমরা পেলাম সেটাকে বিশ্লেষণ করে আমরা কি বলতে পারি আসলে, এরপরে আমাদের ভবিষ্যতের করণীয় কি, বা এই ধরনের কিছু। আর মূল অংশে থাকবে পুরাটাই তোমার বিবরণ, তুমি যা যা বুঝেছো, যেসব তথ্য তোমার হাতে আছে, উপাত্ত তোমার হাতে আছে, সেগুলো থেকে বিশ্লেষণ করে করে তুমি একটা
রচনা সাজাবে, যেখানে বর্ণনা করবে যে তুমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছ, যে শিরোনাম নিয়ে কথা বলতে চাচ্ছ, সেটা আসলে সেটার গুরুত্বটা কি এবং সেটা কিভাবে এক একটা দিকে এক একটা পর্যায়ে প্রভাব বিস্তার করে। এরপরে তুমি সবার শেষে উপসংহার দিয়ে শেষ করলে। আমরা সাধারণত প্রত্যেকটা অনুচ্ছেদই পয়েন্ট পয়েন্ট করে লিখে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় পয়েন্ট গুলো দেয় না, যেমন আমরা আলাদা প্রথমে ভূমিকা লিখে নিই, তারপর একটা পয়েন্ট লিখি, তারপর একটা পয়েন্ট লিখি, লিখে আন্ডারলাইন দিয়ে তারপর ওই পয়েন্টে শুরু করি। অনেক জায়গায় এটা করে, অনেক জায়গায় করেন। এরপর রচনার প্রবেশক হিসেবে এমন একটি ভূমিকা লিখতে হয় যা সহজে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ তুমি এত বড় একটা রচনা লিখবা, বর্তমান সময়ে দেখা যায় যে মানুষ আসলে এত বড় কিছু পড়তে গেলে শুরুতেই তাদের কাছে যাতে এটা বোরিং না মনে হয়, সেই কারণে কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দগুলো জুড়ে দিতে হবে, যেটা তোমার পাঠককে আকর্ষিত করবে, যে তারা এটা পড়তে উদ্বুদ্ধ হবে। আচ্ছা, এই বিষয়টা তো একটু ইন্টারেস্টিং লাগছে, এটা আগে কখনো শুনি নাই, সেটা তুমি তুলে আনতে পারো। এক বা একাধিক অনুচ্ছেদ নিয়ে অনেক সময় আলাদা আলাদা পরিচ্ছেদ তৈরি হতে পারে, তখন পরিচ্ছেদগুলোর আলাদা শিরোনামও দেওয়া যায়। ওই যে যেটা বললাম, যে এক একটা পয়েন্ট আলাদা আলাদা পয়েন্ট হিসেবেও তুমি লিখতে পারো। রচনা শেষে লেখকের সমাপনী বক্তব্য দিয়ে একটি উপসংহার তৈরি করতে হয়। বিবরণের ভাষা হতে হয় সহজ, সরল ও স্পষ্ট। কঠিন ভাষায় লেখা যাবে না। বিবরণে একই কথার পুনরুল্লেখ করা যায় না। একই কথা বারবার বলা উচিত না, কারণ এতে বোঝা যায় যে তোমার যে বিবরণটা দিচ্ছ সেটা তথ্য উপাত্ত খুবই দুর্বল। তোমার কাছে হয়তো পাঠক মনে করে তোমার কাছে হয়তো পর্যাপ্ত তথ্য নাই, তুমি বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখছো, এখানে একই কথা বারবার চলে আসছে। তো একই কথা পুনরুল্লেখ করা যাবে না। বিবরণে কোনো তথ্যের উল্লেখ থাকলে সেই তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে। এটা সোর্স কি, কোন রেফারেন্স থেকে তুমি কথা বলছো, সাথে ওটা লিখে দিবা। যে আচ্ছা, আমি যে এই এই সাইক্লোনে প্রতি বছরই দেখা যায় যে 10-15 জন আহ মারা যায়। এই তথ্যটা কোথায় পেলে, তথ্যটা কোত্থেকে পেলে? হয়তো তুমি লিখতে পারো যে তুমি হয়তো কোনো একটা পত্রিকা থেকে পেয়েছো, অথবা কোনো একটা রিসার্চ পেপার থেকে পেয়েছো, একটা আর্টিকেল থেকে পেয়েছো, গবেষণাপত্র থেকে পেয়েছো, যেখানে উল্লেখ করা আছে যে এই প্রতি বছর বাংলাদেশের অমুক উপকূলে এতজন করে মারা যায় বা এতজন গৃহহীন হয়ে যায়। তো এই রেফারেন্সটা উল্লেখ থাকলে তথ্যের যথার্থতা নিশ্চিত হয়। পুরো রচনাটি বিষয় অনুযায়ী হতে হয়। অপ্রাসঙ্গিকতা বর্জন করতে হয়। তুমি যেটা নিয়ে কথা বলতেছো ওটার বাইরে কোনো কথা যদি বলো, তাহলে তোমার যে বিষয় রচনা লিখছো সেই বিষয়টা আসলে দুর্বল হয়ে যায়। সেই বিষয়টার আহ, পাঠক যেটার কনক্লুশনে পৌঁছাতে পারতো, সেটা থেকে পাঠক আস্তে আস্তে সরে যায়, অন্যদিকে চলে যায়। তো পাঠকের খেয়াল অন্যদিকে নেওয়া যাবে না। অন্যের লেখা হুবহু অনুকরণ করা ঠিক নয়। প্লেজারিজম যেটাকে আমরা বলি, দেখবা যে বিভিন্ন বইয়ের ফার্স্টে লেখা থাকে কপিরাইট আইন সম্পর্কে, যে এই বইটির আহ, নতুন করে যিনি লেখক তার অনুমতি না নিয়ে নতুন করে ছাপালে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কিছু প্লেজারিজম যাতে না থাকে লেখার মধ্যে, নিজস্বতা যাতে বজায় থাকে। আচ্ছা, এখানে একটা বিবরণমূলক রচনা দেয়া আছে, জাদুঘর ভ্রমণ। আচ্ছা, এখানের প্যারাগুলো পড়বো, আমি বলবো যে কিভাবে একটা বিবরণমূলক লেখা শুরু করতে হয় এবং শেষ করতে হয়। প্রথমেই দেখো, আমরা ভূমিকার কথা মাথায় রাখবো এবং উপসংহারের কথা মাথায় রাখবো। গত ডিসেম্বরে আমি বাবা মার সঙ্গে ঢাকার জাতীয় জাদুঘরে গিয়েছিলাম। তোমরা কেউ কি জাদুঘরে গেছো বা ইয়ে ন্যাশনাল মিউজিয়ামে গেছো, ঢাকা শাহবাগে যেটা? জি ভাইয়া গিয়েছিলাম। আচ্ছা, আর কেউ? তোমরা কি আমাকে বলতে পারবে যে আসলে কি কি দেখেছো না এখানে? আহ তো বা তাহলে বলো তো তুমি জাদুঘরে কি কি দেখলা? ভাইয়া যাই নাই তো। আচ্ছা, কে গেলা বললা? জি ভাইয়া আমি গিয়েছিলাম, একটা মার্শাল দেখেছি আর ওই যে শহীদদের যে মানে কি কি সম্পর্কে লেখা আছে।
তুমি কি জাতীয় জাদুঘরে গেছিলা, শাহবাগে যেটা? জি ভাইয়া গিয়েছিলাম। তুমি সেগমেন্ট গুলো আমাকে বলতে পারো যে কি কি বিভাগগুলো দেখছো, কি কি ছিল আসলে? মানে জিনিসপত্রের নাম বলার দরকার নেই, ভাগগুলো কি কি ভাগ ছিল? ভাইয়া আমার অনেক আগে, জাদুঘর, হ্যাঁ হ্যাঁ, অনেক আগে ছিলাম আমি অবশ্য। ছোটবেলা একবার গেছিলাম। এরপরে বড় হওয়ার পরে যখন ঢাকায় আসলাম তখন অনেকবার গেছি, কারণ জাদুঘর আমার কাছে অনেক ভালো লাগে পুরাতন জিনিস দেখতে। ওখানে কয়েকটা ভাগ আছে। কিছু ভাগ হচ্ছে মানে জাদুঘর গুলা দেখবা যে সবসময় শুরু হয় একটা টাইম লাইন ধরে, একটা পিরিয়ড ধরে, যে কোন সময়ে কি আছে সেই সময়টা ধরে শুরু হয়, যদি ঐতিহাসিক মিউজিয়াম হয়। এই জাদুঘরে আবার কয়েকটা ভাগ আছে। এই জাদুঘরটা হতে পারে কৃষি বিষয়ক, বন বিষয়ক, প্রাণী বিষয়ক, ইতিহাস বিষয়ক, ঠিক আছে, তারপর চিত্রকলা বিষয়ক, এই ধরনের বিভিন্ন ধরনের হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি ইতিহাস যেগুলো হয়, ইতিহাসে একটা পিরিয়ড ধরে ধরে আহ ধরো যে প্রাগৈতিহাসিক কালে কি ছিল, এরপর মুঘল আমলে কি হলো, তারপরে কি হচ্ছে, আহ সুলতানি আমলে কি ছিল, এইভাবে ভাগ ভাগ করে চলে আসে। ব্রিটিশ পিরিয়ড, মুক্তিযুদ্ধ পিরিয়ড, বর্তমান সময়, এভাবে ভাগ ভাগ করে চলে আসে। তো ওইখানে সবচেয়ে ভালো লাগছিল আমার একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি সিরাজউদ্দৌলার তলোয়ার দেখতে পেয়েছিলাম, এবং তার পাশাপাশি ছিল শেরশাহর কিছু ব্যবহার করা তলোয়ার এবং বর্ম যেটাকে বলে, ওগুলো ছিল। তো এখানে হচ্ছে যে ঢাকা জাতীয় জাদুঘরের নিচে যে ফ্লোরটা আছে ওখানে গ্যালারি আছে। ওখানে হচ্ছে যে মানুষদের বিভিন্ন ধরনের যদি কোনো আলোচনা সভা হয়, সেমিনারের আয়োজন করা হয়, সেখানে করতে পারে। এবং একটা সোভিনিয়ার শপ আছে যেখান থেকে বিভিন্ন ধরনের পেইন্টিং বিক্রি হয়, অথবা সুন্দর সুন্দর জিনিস যেগুলো ঘরে সাজিয়ে রাখার মতো শোপিস, সেগুলো বিক্রি হয়। আচ্ছা, আমরা ছোট ভাইও আমাদের সঙ্গে ছিল, আমার ছোট ভাইও আমাদের সঙ্গে ছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় জাদুঘর দেখতে যাব, কিন্তু নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি। জাদুঘর কেমন হয় তা আমি জানতাম, কিন্তু ছোটবেলায় আমি মনে করতাম জাদুঘরে জাদুকর থাকেন এবং সেখানে জাদু দেখানো হয়। আমিও আসলে ছোটবেলায় এটাই মনে করতাম, যেহেতু জাদু শব্দটা আছে হয়তো জাদু করা হয়েছে। একটু বড় হওয়ার পরে আমার এই ভুল ভেঙেছিল। এই যে দেখো, এই পুরাটাই কিন্তু একটা ভূমিকা ছিল। জাদুঘরে কি আছে, জাদুঘরে কিভাবে গেল, কেন গেল, কি দেখলো, কিছু কিন্তু বলা হয় নাই। এটা হচ্ছে একটা ভূমিকা সেরে নিল। এরপরে শুরু হলো যে কিভাবে গেল, কখন গেল। সেদিন ছিল শুক্রবার, দুপুরে খাওয়া শেষে আমরা বেলা 2:30টার দিকে জাদুঘরের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় খুব বেশি যানজট ছিল না, ঘন্টা খানেকের মধ্যেই আমরা জাদুঘরে পৌঁছে গেলাম। জাদুঘরের টিকিট কেটে ঢুকতে হয়। তো জাদুঘরের সামনে দেখা যায় যে প্রচুর পরিমাণে ফুলের দোকান, একটা মোড় আছে, 4 রাস্তার মোড়। সেখান থেকে একদিকে চলে যাচ্ছে ঢাকা ভার্সিটির দিকে, একদিকে চলে যাচ্ছে ফার্ম গেট, সরি বাংলা মোটর, একদিকে চলে যাচ্ছে রমনা পার্ক, আরেক দিকে চলে যাচ্ছে দেখা যাচ্ছে যে এলিফেন্ট রোড। জাদুঘর দেখা শেষ হলে সরি, ঘন্টাখানেকের মধ্যে আমরা জাদুঘরে পৌঁছে গেলাম। জাতীয় জাদুঘরটি শাহবাগে অবস্থিত। এই জাদুঘরের প্রতিষ্ঠাতা লর্ড কারমাইকেল। পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। আমার ভবিষ্যতে চিত্রশিল্পী হওয়ার ইচ্ছা, তাই বাবাকে বললাম জাদুঘর দেখা শেষ হলে ওখানে নিয়ে যেতে। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম, তখন জানলাম অনলাইনেও টিকিট কাটা যায়। এই যে এখানে বিবরণ গুলো দিচ্ছে, সে যে গেল জাদুঘরে, কি কি করলো, এটার পুরাটা একটা বিবরণ। এখনো কিন্তু বিশ্লেষণে যায় নাই, শুধু বিবরণ। মূল ভবনের প্রবেশ পথে দরজার দুপাশে দুটি সুসজ্জিত কামান রয়েছে। মূল ভবনের নিচতলায় খাবারের দোকান, স্মারক বিপণী এবং স্মারক বিপণী, ওই যে দোকান যেটা আছে সেটা, ব্যাগ রাখার জায়গা, লকার রুম থাকে। টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে হয়, পাশেই লকারে তোমার ব্যাগগুলো রেখে তারপর ভিতরে ঢুকতে হয়। সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠলাম। কোন পথ দিয়ে যেতে হবে সেটির নির্দেশনা ছিল, ফলে গ্যালারি খুঁজে পেতে আমাদের সমস্যা হয়নি। দেখা যায় যে বিভিন্ন ধরনের পোস্টার বা একটা সাইনবোর্ড লেখা থাকে যে কোন ফ্লোরে কোনটা আছে এবং কিভাবে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে, একটা দিক নির্দেশনা দেওয়া থাকে। পুরোনো অনেক জিনিস সংরক্ষিত আছে এই জাদুঘরে, বিভিন্ন উপকরণ ও প্রত্নবস্তু। প্রত্নবস্তু মানে প্রত্নতাত্ত্বিক বস্তু, পুরোনো আমলের যেসব
ব্যবহারের জিনিসপত্র আছে। প্রদর্শনের জন্য জাতীয় জাদুঘরে মোট ৪৬টি গ্যালারি আছে। জাদুঘরে একটি বড় সংরক্ষণাগার আছে যেখানে অপ্রদর্শিত বহু জিনিস জমা করে রাখা আছে, আর আছে একটি গ্রন্থাগার, সেখানে অনেক বই আছে। অনুষ্ঠান করার জন্য একটি মিলনায়তন আছে। আছে একটি চলচ্চিত্র প্রদর্শনালয়, ওই যে মিলনায়তন যেটা আমি বললাম, এটাকে বলে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি। জাদুঘরের প্রথম তলায় একটা বড় আকারের বাংলাদেশের মানচিত্র আছে, যেখানে সুইচ টিপে টিপে বিভিন্ন জেলার অবস্থান দেখা যায়। একটা বিশাল বড় মানচিত্র আছে, প্রত্যেকটা জেলায় লাইট লাগানো আছে। তো একপাশে একজন লোক বসা থাকে, ওনাকে বললে উনি কোন জেলা কোথায় আছে ওটা দেখিয়ে দেন। উনি সুইচ চাপ দেন এবং সাথে সাথে ওই জেলাটা, ওই জায়গায় লাইট জ্বলে ওঠে। এই তলায় বাংলাদেশের গাছপালা, জীবজন্তু, মানুষের জীবনযাত্রার ধরন প্রদর্শন করা হয়েছে। এখানে সুন্দরবনে একটা বড় মডেল আছে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে একটি গ্যালারিতে। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে, অনেক জায়গায় দেখা যায় যে আমরা সাধারণত আহ উপজাতি বলে থাকি, কিন্তু আসলে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাই বলি না কেন, এই শব্দটা আসলে ব্যবহার করা ঠিক না। বর্তমানে তারাও অনেক সোচ্চার হয়েছে এইসব বিষয়ে। তারা এখন আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো তোমরা তাদেরকে যখনই দেখবে, কখনোই উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবে না, বলবে আদিবাসী। আমরা সবগুলো গ্যালারি দেখেছি। আমার ছোট ভাইয়ের সবচেয়ে ভালো লেগেছে প্রাচীন ও মধ্যযুগের মুদ্রার গ্যালারি। আমার ভালো ওখানে কিছু স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলো আছে, পুরাতন আমলের, ব্রিটিশ আমলের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু মুদ্রা, সেগুলো দেখতে পাবো। আমার ভালো লেগেছে দোতলার গ্যালারি, যেখানে অন্য শিল্পীদের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের আঁকা ছবি আছে। কামরুল হাসানকে পটুয়া কেন বলা হয়? কারণ তিনি পটচিত্র আঁকতেন। পটে যেরকম ছবি আঁকা হয়, তিনি সেগুলো বেশি বেশি আঁকতেন, এই কারণে তাকে পটুয়া বলা হতো। বাবার কাছে ভালো লেগেছে মুক্তিযুদ্ধ গ্যালারি। সেখানে 1971 সালের মুক্তিযুদ্ধের অনেক স্মারক রয়েছে। মায়ের ভালো লেগেছে মসলিন কাপড়। মসলিন কাপড়ও ওখানে আছে অনেক আগে। মসলিন কাপড় কোত্থেকে পেলে? ওই যে নবাবরা ব্যবহার করতো মসলিন কাপড়। দেখা যায় যে একটা মসলিন কাপড়ের বানানো শাড়ি, সেটা একটা ম্যাচের বক্সের ভিতরেও ঢুকিয়ে ফেলা যায়, এত পাতলা। এক সময় এই মসলিনের জন্য বিশ্বজোড়া বাংলাদেশের খ্যাতি ছিল। আমরা জাদুঘরের চলচ্চিত্র প্রদর্শনালয়ে মুক্তিযুদ্ধের একটি ছবি দেখতে চেয়েছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আর দেখতে পারিনি। ওই জাদুঘরের পাশে চারুকলা ইনস্টিটিউটেও আমাদের যাওয়া হয়নি, তাই খানিক মন খারাপ হয়ে গিয়েছিল। বাবা বলেছিলেন সুযোগ পেলে তিনি আবার আমাদের সেখানে নিয়ে যাবেন। এই লাস্টে দেখো উপসংহার দিল, আমি নিশ্চিত জাদুঘরে থাকা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং অন্যান্য মূল্যবান উপকরণ যে কাউকে অভিভূত করবে। বাংলাদেশের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা স্পষ্ট করার জন্য আমাদের সবারই জাদুঘরে ভ্রমণ করা উচিত। এখানে কিছু কিছু জায়গা আসলে সবারই দৃষ্টি আকর্ষণ করে, অনেকের অনেক কিছু ভালো লাগে। যেমন আমি বললাম যে ওই যে নবাবদের ব্যবহার করা জিনিসপত্র, অস্ত্র ছিল ওখানে। কারো কারো ওই মসলিনটা ভালো লাগতে পারে। আবার ওখানে পাবা তোমরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে, যত ধরনের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের বাদ্যযন্ত্র আছে সব ওখানে সংরক্ষণ করা আছে। এরপরে আছে পুঁথি, বিভিন্ন প্রাচীন আমলের পুঁথি, দলিল, সার্টিফিকেট, সেগুলো সংরক্ষণ করা আছে। আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে কার কার বাড়ির আশেপাশে জাদুঘর আছে? হ্যালো, সবাই কি ঘুমায় গেল? না ভাইয়া। না ভাইয়া। তোমরা কেউ কি কখনো কোনো জাদুঘরে ঢুকছিলা? ভাইয়া আমি এখানে গিয়েছিলাম শাহবাগে। না আবার ভাইয়া। আমাদের বাড়ির পাশে আছে শেরেবাংলা একে ফজলুল হকের জাদুঘর। আচ্ছা, ওখানে গিয়ে ঢুকে কি কি দেখলা? যে ওখানে 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 গন্ধটা কেমন, একটু অন্যরকম না? হ্যাঁ, শেরেবাংলার ওটা হচ্ছে ওনার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো ওগুলো আছে। আর ওনাকে যে চিঠিপত্র দিয়েছিলেন ওই ওগুলো আছে। আর একটা আচ্ছা, এটা কোন শিল, জায়গায়? এটা হচ্ছে বরিশালে।
বানারীপাড়া থানার চাখার গ্রাম। আচ্ছা, এই জাদুঘরে ঢুকলেই দেখবা যে একটা অদ্ভুত রকমের ঘ্রাণ আসছে নাকি। সেটা যে কোনো ধরনের জাদুঘরই হোক, হোক সেটা জয়নুল আবেদিন সংগ্রহশালা, অথবা শেরে বাংলার জাদুঘর, অথবা হচ্ছে যে জাতীয় জাদুঘর। দেখা যাবে যে এটার কারণ হচ্ছে ওখানে যে পুরাতন জিনিসগুলো আছে সেগুলো একটা গন্ধ আছে, পাশাপাশি সেগুলো সংরক্ষণের জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটারও আলাদা ধরনের গন্ধ আছে। এবং ওখানে ভেন্টিলেশনের ব্যবস্থা খুবই কম। দেখবা যে বাইরে থেকে বাতাস আসার জন্য ছোট ছোট ভেন্টিলেটর উপরে দেয়া থাকে, কিন্তু তেমন ভাবে সেখানে বাতাস ঢুকতে পারে না। কারণটা হচ্ছে যে অক্সিডাইজ হয়ে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ঘুরে ধরে যেতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। আচ্ছা, এইখানে শেষ হলো আমাদের বিবরণমূলক লেখার একটা পার্ট। এরপর আসলো বিশ্লেষণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য, যে বিশ্লেষণমূলক রচনা কিভাবে লিখতে হয়। এটাও সেম, শুরুতে তোমার শিরোনাম দিতে হবে, ভূমিকা, মূল অংশ, উপসংহার থাকবে। মেইন বিষয় যেটা, যে এই যে বিশ্লেষণে আহ ব্যক্তিগত আবেগ অনুভূতি এড়িয়ে নিরপেক্ষভাবে বক্তব্য উপস্থাপন করতে হয়। অর্থাৎ এর আগে বিবরণে তুমি নিজের অনুভূতি উল্লেখ করতে পারছো, এর আগের রচনায় যেটা আমরা দেখলাম, যে নিজের কেমন লাগছে, কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, সেটা আমি বলতেছি। কিন্তু বিশ্লেষণমূলক রচনায় এগুলো থাকবে না। থাকবে যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, মানুষের উপর এটার প্রভাব কি কি পড়তে পারে, এই ধরনের জিনিস থাকবে। এবং তুমি যে বিশ্লেষণ করতেছো, প্রয়োজনে সারণী, ছক, ছবি, নকশা এগুলো ব্যবহার। যেমন তুমি একটা বিশ্লেষণ ধর্মী লেখা লিখতেছো, যেখানে তোমার রিসার্চের বিষয় চলে আসলো। তুমি বলতেছো যে তুমি তোমার এলাকায় এরকম একটা রিসার্চ চালালা, যে কয়জন মধ্যবয়সী আছে, কয়জন বৃদ্ধ আছে, কয়জন কম বয়সের আছে, এবং তারা কোন কোন পেশায় নিয়োজিত আছে, সেটা তুমি গ্রাফ করে দেখালাম। এটা পাই চার্ট বা বার চার্টে লিখে বা টেবিল করে দেখিয়ে দিলে এই তথ্যগুলো। বিশ্লেষণে এই তথ্যগুলো খুব দরকার। এবং একইভাবে অন্যের লেখা কপি করা যাবে না। তোমরা যখন ভার্সিটিতে উঠবা এবং লাস্টে তোমাদের এক একজনের রিসার্চ পেপার, প্রত্যেকে দেখা যায় যে থিসিস পেপার পাবলিশ করা লাগে, অথবা তোমরা যখন বড় হবা, পিএইচডি করবে, গবেষণা কাজ করবা, দেখবে যে তোমাদের রিসার্চ পেপার পাবলিশ করতে হয়, যেটা হচ্ছে যে একদমই অন্যদের থেকে আলাদা হতে হয়। যেটা তুমি যে আলাদা, সেটা তোমার কাছ থেকে বোঝা যাবে তখন। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে অন্যের সাথে যাতে মিলে না যায়। প্লেজারিজমের ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হয়। তো এখানে বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব, সেইটার কথা বলা হচ্ছে। এইটা হচ্ছে বিশ্লেষণমূলক, যে আসলে কয় ধরনের জাদুঘর হতে পারে: ঐতিহাসিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক। তোমরা বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামটা দেখে আসতে পারো, খুবই মডার্ন, এবং ওখানে ঢুকলে তোমাদের অনেক ভালো লাগবে। অনেক ধরনের জিনিস আছে ভালো লাগার মতো। কারণ এতদিন তো আমরা জাতীয় জাদুঘরই শুধু দেখে আসছি, যে ভিতরে বড় বড় নৌকা আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। কিন্তু মিলিটারি মিউজিয়াম খুবই মডার্ন, যার কারণে এই যুগে যারা আছে তাদেরকে আকৃষ্ট করে। এটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে আগারগাঁও, বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। নব থিয়েটার আছে না, নব থিয়েটারের পাশেই। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা ইয়েতে নেটে সার্চ দিয়ে দেখতে পারো, অথবা আমি এখানে সার্চ দিয়ে দেখাই দিই, বাংলাদেশ মিলিটারি। দেখো, দেখতে একটু অন্যরকম লাগবে। এটা হচ্ছে একটা শেপ। ভেতরেও ভালো, বাইরেও ভালো, এবং এটা সহজেই আহ, পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। তো এই যে দেখো, বিল্ডিং এর ফর্ম গুলাও কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে। আচ্ছা,
এই যে বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, এই সবগুলাই থাকবে যেখানে, সেটাকে বলা হয় সাধারণ জাদুঘর। কয়েক টাইপের জিনিস একসাথে থাকে, এটা কোনো টাইপের উপর আলাদা, বিশেষ কোনো টাইপের উপর আলাদা করা থাকে না। তো এখানে বিভিন্ন ধরনের জাদুঘর, এগুলোর উদাহরণ দেয়া আছে। ঐতিহাসিক জাদুঘর, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্কাইভ। আর্কাইভ মানে কি? আর্কাইভের বাংলা কি কেউ বলতে পারো? না ভাইয়া। আর্কাইভের বাংলা খুবই অদ্ভুত, যদিও এটাকে অর্থ হিসেবে বলা যায়, বাংলা হিসেবে বলা যায় না, কারণ এই শব্দটা ফার্সি শব্দ থেকে আসে। এটা অর্থটা বাংলায় যদি আনা হয় তাহলে এটা হবে মহাফেজ খানা। মহাফেজ খানা। ভাইয়া তো প্রত্যেকটা, হ্যাঁ বলো বানান বলো। বানানটা একটু। হাফেজ, হাফেজ বানান তো জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাফিজের আগে ম লাগাই দিবা, মহাফেজ খানা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই ধরনের আর্কাইভ দেখবে প্রত্যেকটা মিউজিয়ামেই থাকে। এই আর্কাইভে থাকে তাদের যে পুরোনো ডকুমেন্ট গুলো আছে সেগুলো সংরক্ষিত থাকে। এখন এখানে বাংলাদেশের বিভিন্ন জাদুঘরের নাম লেখা আছে এবং কোনটায় কি পরিমাণে নিদর্শন আছে, ওই নিদর্শনগুলোর সংখ্যা, যেমন জাতীয় জাদুঘরের 94,000 নিদর্শন আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে নকল নিদর্শনও রেখে দিছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে চোরা কারবারি করে, ওই আসল জিনিসগুলো কিনে বাইরে পাচার করে দেয় বা বিক্রি করে দেয়, আর নকল একটা মডেল ভিতরে রেখে দেয়। এরকম হয় অনেক ক্ষেত্রে। মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে সিরাজউদ্দৌলার যে তরবারিটা আছে সেটা কি আসল কিনা। এরকম একটা দোকান আছে গুলশান 2 এর দিকে। গুলশান 2 এর যে গোল চত্বর আছে ওটার পাশেই একটা সুপার মার্কেট আছে, ওখানে একটা দোকান আছে যেখানে পুরাতন অনেক জিনিস বিক্রি করে। পুরাতন দেখা যাবে যে থালা বাসন, তরবারিও থাকতে পারে, গ্রামোফোন রেকর্ড, এগুলোও বিক্রি করে। পুরোনো কয়েন, ছুরি, অনেক টাইপের জিনিস বিক্রি করে। কতগুলোর দামও আছে অনেক। যেহেতু গুলশানের দিকে বিদেশিদের আসা যাওয়া থাকে, তো ওদের কাছে ভালোই ব্যবসা করে। ওদের কাছে জিজ্ঞেস করে তুমি জীবনে ওদের সোর্স জানতে পারবে না, যে এটা কোত্থেকে আনা হলো, যে কিভাবে কি এটার ইতিহাস কি, কিছুই জানতে পারবে না। কারণ এগুলো আসলে চোরা কারবারের জিনিস, ওরা নিজেরাও জানে না, এবং জানলেও ওরা তোমাকে ওইসবের তথ্য দিবে না যে এটা কোত্থেকে আনা হলো। আচ্ছা, এরপরে ঐতিহাসিক গুরুত্ব। ঐতিহাসিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি? যে এই যে একটা জিনিসগুলো আমরা পেলাম, এগুলো কোন সময়, ওই সময়কালটা আমরা জানতে পারবো, এবং সেই সময়কালে এগুলোর অস্তিত্ব যে বাংলাদেশে ছিল সেটা আমরা জানতে পারবো। তার মানে ঐতিহাসিক গুরুত্ব আছে এইসব জিনিসের। এবং দলিল দস্তাবেজ দেখেও আমরা কিন্তু ঐতিহাসিক অনেক তথ্য সম্পর্কে জানতে পারি। যেমন দেখবে যে অনেক তাম্রলিপি থাকে, যেখানে হচ্ছে যে বিভিন্ন রাজাদের আদেশ লেখা থাকে, বা বিভিন্ন পুঁথি থাকে, যেখান থেকে আমরা জানতে পারি সেই সময়কালে মানুষরা, মানুষদের আসলে শাসন আমলটা কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল, সেগুলো আমরা জানতে পারি। অর্থাৎ এগুলোর ঐতিহাসিক গুরুত্ব আছে। এটা এইসব গবেষণার জন্য প্রথম উৎস হিসেবে কাজ করে। কারণ আমি এসব নিদর্শন পেলাম, এরপরে আমি গবেষণাটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি, যে আসলে এইটা আসলে, আচ্ছা ঠিক আছে, অশোকের আমল একটা জিনিস পেলাম আমি, তার মানে অশোকের আমল এখানেও, অশোকের রাজত্ব এই পর্যন্ত কায়েম ছিল, অর্থাৎ এটার সীমারেখা এই পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ কি আমি এইভাবে এই প্রাথমিক উৎসগুলো পেয়ে গেলাম। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উৎস লাগে, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টার্সিয়ারি সোর্স, এই ধরনের বিভিন্ন ধরনের উৎস কাজে লাগে। তো প্রাথমিক উৎস হিসেবে এসব ঐতিহাসিক নিদর্শনগুলো কাজ করতে পারে। বৈজ্ঞানিক গুরুত্ব, জীবাশ্ম থেকে আমরা বৈজ্ঞানিক গুরুত্বগুলো পেতে পারি। ডাইনোসরের জীবাশ্ম থেকে ওইটার পুরা শেপটা কেমন ছিল, ডাইনোসর কিভাবে আওয়াজ করতো, সেটা পর্যন্ত আমরা জেনে ফেলতে পারতেছি। এইসব বিজ্ঞানের বিভিন্ন ধরনের দেখা যায় যে কি বলে প্রযুক্তি দিয়ে ওইসব বের করে আনা যাচ্ছে। তো সেগুলোর বৈজ্ঞানিক গুরুত্ব আছে। সাংস্কৃতিক গুরুত্ব, সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি, কি ধরনের জিনিস তারা ব্যবহার করতো, বাড়ি ঘরগুলো কেমন ছিল, কাঠের না বাঁশের,
টিনের বাড়ি ঘর ব্যবহার করতো, একচালা ছিল না দোচালা ছিল নাকি চারচালা ছিল সেটা আমরা জানতে পারবো। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক গুরুত্ব আছে। অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব কেমন? জাদুঘর গুলো আছে বলেই পর্যটকরা আসছে, এবং এইটাকে আরো যত আকর্ষণীয় করে তোলা যায় পর্যটক আরো বেশি আসবে। এক্ষেত্রে বৈদেশিক খাতে আমাদের বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এরপরে উপসংহার হিসেবে একটা প্যাসেজ লিখে দেওয়া হলো। এইভাবে হচ্ছে যে বিশ্লেষণ করে পুরো জিনিসটা লেখা হলো। প্রথমে আমরা পড়লাম বিবরণ, যেখানে নিজের অনুভূতি গুলাও ঢুকিয়ে দেওয়া যায়। আর পরে পড়লাম আমরা বিশ্লেষণমূলক জিনিস, যেখানে হচ্ছে যে একদম তথ্য উপাত্ত সহ এরকম ছক করে করে দিয়ে দেয় এবং ভাগ করে করে বলা যে কোনটার ভাগে কি আছে এবং কিভাবে এগুলো কাজ কি, প্রভাব কি, সেগুলো আমরা জানতে পারলাম। আচ্ছা, এখানে কয়েকটা বিবরণমূলক রচনার বিষয় দেয়া আছে। তোমাদের কি এগুলো প্র্যাকটিস করানো হয়েছিল, এই যে টপিক গুলো? না ভাইয়া। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স আগে নিয়ে নিই। ভাইয়া দস্তাবেজ অর্থ কি? দস্তাবেজ ওই যে আমরা দলিল বলি না, দলিল তো চেনো, জি ভাইয়া। সেটারই আরেক অর্থ দস্তাবেজ। দস্তাবেজ এটা একটা ফার্সি শব্দ। ওই দলিল পত্র, নথিপত্র বা এই যে ডকুমেন্ট যেগুলো সংরক্ষণ করে রাখা হয় এগুলোকে দস্তাবেজ বলা হয়। আচ্ছা, তোমরা 4 জন আছো, 4 জনের কারোরই তো স্কুলে এটা করানো হয়নি, তাই না? এই টাস্কটা তো দেওয়া হয়নি, রচনা। না ভাইয়া। আচ্ছা, তোমরা 4 জন 4টা রচনা লিখে নিয়ে আসো, 250 থেকে 300 শব্দের মধ্যে, এবং লিখে এটা হচ্ছে সাবমিট করবে। তোমরা কি ওই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন ইউজ করো না, স্কুলে? জি ভাইয়া। হ্যাঁ, আমরা সাবমিট করে দিবা। আর নেক্সট দিন আমাকে একটু মনে করে দিবা। 4 জনের 4টা থাকবে। আচ্ছা একজন কার কোন? লিখবা হচ্ছে, হুম, হ্যাঁ, একজন নোট করো, বুশরা লিখবে নারী শিক্ষার গুরুত্ব। বুশরা নোট করছো? জি ভাইয়া করেছি। এরপর তুবা করবে হচ্ছে ওই বর্তমান সময় যেটা হয়ে গেল ছাত্র আন্দোলন, এই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই বিষয়ে। ঠিক আছে? জি এরপর ভাইয়া। মঞ্জুর নাহার, ভাইয়া মুনতাহা। মুনতাহা 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 তুমি লিখবে হচ্ছে
করোনার সময়ে মানুষের জীবনযাত্রার অবস্থা বা দৈনন্দিন জীবনে এই করোনা মহামারীর প্রভাব, এটা নিয়ে লিখতে। আর রায়হান আহমেদ, জি স্যার। আহ, রায়হান তুমি লিখবা হচ্ছে আহ সময়ের মূল্য, এটার উপরে। ওকে স্যার। ঠিক আছে, চারজন চারটা লিখে এই 250-300, খুব বড় না আর কি, 250-300-র মধ্যে লিখে স্কুলিতে সাবমিট করে দিও। ভাইয়া পয়েন্ট দিয়ে লিখবো না প্যারা আকারে? এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। প্যারা থাকতে হবে অবশ্যই। এখন প্যারার সামনে এইভাবে তুমি পয়েন্ট লিখবা নাকি লিখবা না, সেটা তোমার ইচ্ছা। সেটা ডিপেন্ড করবে তোমাকে কি ধরনের রচনা দেয়া হয়েছে, সেটা কি বিশ্লেষণমূলক নাকি হচ্ছে বিবরণমূলক, সেটার উপর ডিপেন্ড করে লিখতে। সাধারণত দেখা যায় যে বিবরণমূলকে এই ধরনের পয়েন্ট থাকে না, বিশ্লেষণমূলকে এই ধরনের পয়েন্ট পয়েন্ট করে লিখতে হয়। তবে প্যারা যে থাকবে, এক একটা প্যারায় প্যারায় যে ভাগ করা থাকবে, এটা নিশ্চিত থাকতেই হবে সবার প্যারা প্যারা। কারণ 2টা প্যারা 3টা প্যারায় পুরোটা লিখে শেষ করে দিলে একঘেয়ে লাগবে, তো প্যারা দিয়ে একটু সুন্দর করে দিতে। জি ভাইয়া। আচ্ছা, এরপর আসতেছে খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কবিতা। এখানে কবিতা কিভাবে লিখতে হয়, কবিতার যেই ভাগগুলো আছে, ছন্দের ভাগগুলো, সেগুলো সম্পর্কে বিশ্লেষণ করে বলা আছে। আচ্ছা, তোমরা আমাকে বলো, তোমরা কেউ কি কবিতা লেখো? না ভাইয়া। না ভাইয়া। কেউই লেখো না ছড়া কবিতা লিখতে এরকম? না ভাইয়া। স্যার ট্রাই করছিলাম 2 দিন ছন্দ মিলাইতে, পারি নাই। আচ্ছা আচ্ছা, তা কবে, ছোটবেলায় না এখন? স্যার আরো 5-6 মাস আগে। আচ্ছা আচ্ছা, আমিও ছোটবেলায় ট্রাই করতাম। তো তখন করতাম কি, যখন দেখলাম যে আসলে ছন্দ মিলাইতে হলে আমার শব্দ লাগবে অনেক বেশি, কবিতা পুরাটাই শব্দের খেলা। শব্দ সাজাতে হলে ফার্স্টেই কি লাগবে, শব্দ কোথায় থাকে? শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার, এটা কি? অভিধান। অভিধান, রাইট। বাংলা ব্যবহারিক অভিধানেই থাকে শব্দগুলা। তো আমি একটা অভিধান কিনে ফেললাম, কিনে সেখানে শব্দগুলা পড়া শুরু করলাম। প্রথমে করলাম কি, বিভিন্ন কবিদের বই পড়লাম আগে, কঠিন কঠিন কবি, মাইকেল মধুসূদন বা এরকম যারা আছে, তার আগের যত কবি আছে, তাদের এই কবিতাগুলো পড়া শুরু করলাম এবং ওইগুলোর অর্থ ডিকশনারিতে খোঁজা শুরু করলাম। তার আরো প্রতিশব্দ পড়া শুরু করলাম। এভাবে দেখা গেল যে আমার মাথায় অনেক বেশি শব্দ চলে আসছে। এরপরে আমি এই শব্দগুলো সাজানো শুরু করলাম ধীরে ধীরে। তো কবিতা লিখতে হলেই প্রথমে যেটা লাগবে হচ্ছে শব্দ। তুমি শব্দ যদি কম জানো, তুমি কখনোই কবিতা লিখতে পারবে না, কবিতার ছন্দ মিলাতে পারবে না। ঠিক আছে, তো এখানে কবিতার যেই বিভিন্ন ধরনের অলংকার এবং ছন্দ মিলেই হয় কবিতা। অলংকার, প্রথমে আমরা যাই অলংকার। অলংকার হচ্ছে 2 ধরনের, এটা শব্দালংকার, অর্থালংকার। অলংকার গুলো আমরা কেমনে বুঝবো? শব্দালংকার যেটা আছে, শব্দের খেলা, শব্দে মানে তুমি পড়লেই বুঝবা। আচ্ছা, অদ্ভুত একটা মিল আছে, এইখানেও র আছে, প্রত্যেকটা জায়গায় এই রতেই আমার বারবার বাড়ি খাচ্ছে। তো এই এই শব্দালংকার গুলোকে অন্তমিল, আহ কি বলবো, অনুপ্রাস বলে। ওই যে তুমি যেটা বললা যে শব্দের লাস্টে মিলাতে পারছো না ছন্দ, এইটাকে, এই শব্দের অন্তে যে মিলটা আছে, শব্দের শেষে যে মিলটা, এই মিলটা থাকাকে বলা হয় অনুপ্রাস। এইগুলো এক ধরনের শব্দালংকার। অর্থালংকার হচ্ছে তুমি কবিতায় কি পরিমাণে উপমা ব্যবহার করছো,
তুমি হয়তো কবিতায় এমন কিছু উপমা ব্যবহার করছো, যেমন ঢোলের মতো পেট অথবা লাউয়ের মতো হাত। কিছু অর্থালঙ্কার তুমি সব কবিতায় ব্যবহার করছো। তো আমরা কিছু উদাহরণ যদি দেখি এখানে শব্দালঙ্কার কেমন হয়, এই যে যেমন চলির সাথে মিল করে বলি, আমি কথা বলি, আমি যা বলি সেই মতো চলি। এই যে এটা হচ্ছে মিল, কবিতার মিল চলে আসলো। হাওয়া যাওয়া, অন্তমিল। আবার কখনো কখনো কবিতার চরণের মধ্যে একই ধ্বনির পুনরাবৃত্তি দেখা যায়, যেমন গুরু গুরু মেঘ, গুমরি গুমরি, গরজে গগনে গগনে। দেখো, গ এবং রয়ের পুনরাবৃত্তি ঘটছে, এটাও এক ধরনের অলংকার। এই ধরনের পুনরাবৃত্তির নামও অনুপ্রাস। এটা এক ধরনের শব্দালঙ্কার। আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম একটা করে এই বাংলা অভিধান আর হচ্ছে যে ব্যাকরণ বইটা রাখতে। তোমরা কি কিনছিলা পরে? না ভাইয়া, এরপরেই তো আন্দোলন শুরু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এর পরপরই শুরু হয়ে গেছিল। বাহ, কি একটা ব্যাচ! মানে স্বাধীন দেশে দেখে যেতে পারলা, গর্ব করে বলতে পারলো। তো স্বাধীন দেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে কি বলতো? স্বাধীন দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষিত হওয়া, জ্ঞানী হওয়া, নিজের ভিতরে জ্ঞানটাকে ধারণ করা। প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে। তুমি যদি না জানো, তোমাকে নিচে ফেলে আরেকজন সামনে চলে যাবে। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। সেটা তুমি এখন বুঝতেছো না, আর 10-12 বছর পরে বুঝবে যে হায় হায়, আমার মাথায় তো কোনো জ্ঞানই নাই, আমি কিছুই জানি না, জি ভাই। কিছুই বুঝছি না দুনিয়ায়। তো এখন জ্ঞান রাখতে হবে, প্রচুর বই পড়বা, কিনে হোক, লাইব্রেরি থেকে হোক, কারো কাছ থেকে ধার করে হোক, যেভাবে হোক বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নাই। একটা বই পড়ার পরে তুমি দেখবে তুমি এত জ্ঞানী হয়েছো, তুমি যে বই পড়ে না তার থেকে তুমি ডাবল জ্ঞানী, তার থেকে তুমি সম্পূর্ণ আলাদা। এবং তোমার ভিতরে সেই কনফিডেন্সটা আসবে, আচ্ছা আমি তাকে একটা জিনিস বুঝাইতে পারবো, তাকে একটা জিনিসের উপর না করতে পারবো, কারণ আমি আগে থেকে এই জিনিসটা জানি। তো জানতে হবে। আমাদের আগে, অনেক আগে, হায়াত মাহমুদের ভাষা শিক্ষা একটা বই ছিল, অনেক মোটা। তো সেখানে হচ্ছে যে ছন্দের একটা চ্যাপ্টার ছিল, অনেক বড় চ্যাপ্টার। সেখানে হচ্ছে ছন্দের ডিটেইলে একদম লেখা থাকে, তোমাদের এত ডিটেল দরকার নাই। এই যে আমি অনুপ্রাসের কথা বললাম, মাইকেল মধুসূদন দত্ত কেন বিখ্যাত সাহিত্যে? দুইটা কারণে বিখ্যাত। একটা হচ্ছে, সনেটের হ্যাঁ, একটা হচ্ছে সনেট, বাংলা ভাষায় তিনি বাজি ধরে, তার বন্ধুর সাথে বাজি ধরে সনেট লেখেন। আরেকটা হচ্ছে কি বলতো? উনি সম্ভবত ইংরেজি সাহিত্য লিখতেন না? না, সেটার জন্য না, তিনি আরেকটা ছন্দের প্রয়োক্তা ছিলেন। সেটা হচ্ছে আহ আমার নামটাই এখন মনে পড়ছে না। সেটা হচ্ছে যে এই যে অন্তমিলহীন গদ্যাক্ষর ছন্দ, গদ্য ছন্দ, বুঝছো? যে মানে লাস্টে কোনো মিল থাকবে না। যেমন মেঘনাদ বধ কাব্য যদি তোমরা পড়ে থাকো, সেইখানে দেখবা লাস্টে কিন্তু ছন্দের কোনো মিল নাই, কিন্তু কোথায় যেন একটা মিল আছে। তিনি ওই ছন্দের প্রবক্তা ছিলেন, যার কারণে বাংলায় এখনো তাকে স্মরণ করা হয় বাংলা সাহিত্যে। এইখানে ওই ছন্দটা লেখা আছে কিনা। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, একটু মনে করে বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অন্তমিলহীন অমিত্রাক্ষর ছন্দ, ঠিক আছে? অমিত্রাক্ষর। অমিত্র মানে কি? মিত্র মানে হচ্ছে বন্ধু, অমিত্র মানে বন্ধু না, অর্থাৎ কোনো মিল নাই। অমিত্রাক্ষর,
অক্ষরে অক্ষরে কোনো মিল থাকবে না। আগেকার দিনে এই যে ছন্দ পয়ার মিল করে ছড়াগুলা কাটা হতো, হ্যাঁ, এই যে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, প্রত্যেকটা কিন্তু ধরে ধরে ছন্দ একদম শিকলে বেঁধে তারপরে ছন্দগুলা বানানো। তোমরা হয়তো পরে বুঝতেছো না, আমি যখন এটা ব্যাখ্যা করবো তখন বুঝতে পারবে। এই ছন্দগুলাকে একদম উড়ায় দিয়ে তিনি একটা নতুন ছন্দ বের করলেন, অমিত্রাক্ষর ছন্দ। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দ তিনি প্রথম বের করেন, এই কারণে তাকে স্মরণ করা হয়। আচ্ছা, এবার শব্দালঙ্কার তো গেল, এবার হচ্ছে অর্থালঙ্কার। অর্থালঙ্কার যেটা হচ্ছে উপমা ব্যবহার করা। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ। এ দেখো, মাঠটাকে কি বললো? ভিখারির রগ ওঠা হাতের মতন। ঠিক আছে, এইটা হচ্ছে উপমা। এই ধরনের উপমা এক ধরনের অর্থালঙ্কার, অর্থের অলঙ্কার। এবার চলো আমরা ইন্টারেস্টিং বিষয়টা চলে যাই, ছন্দ। ছন্দ বোঝার জন্য লয়, পর্ব, মাত্রা সম্পর্কে ধারণা থাকা দরকার। লয় হলো কবিতার গতি। তুমি কবিতার গতিটাকে যেমন ফাস্ট করতে পারবা, তেমন স্লো করতে পারবা। যেমন সত্যেন্দ্রনাথের সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা পড়েছো তোমরা? পালকি কবিতাটা, পালকি চলে, পালকি চলে, গগন চলে, আগুন চলে। হ্যাঁ হ্যাঁ স্যার, পড়েছিলাম এটা, আর আগে পড়েছিলাম। হ্যাঁ, তো সত্যেন্দ্রনাথের এই কবিতাগুলো দেখবা যে এরকম ছোট ছোট, অনেক ফাস্ট, দ্রুততার সাথে ছন্দগুলো চলে যায় কিন্তু, তাই না? কবিতাটা অনেক দ্রুত দ্রুত পড়ে ছন্দে ছন্দে আগায়, এই কারণে তাকে ছন্দের কবি বলা হয়। তো এই তার কবিতার মধ্যে লয়টা অনেক দ্রুত, দ্রুত লয়ের কবিতা। ধীর লয়ের কবিতাও আছে। ধীর লয়ের কবিতা কোনগুলা? জীবনানন্দ দাশের কবিতায় যদি তুমি পড়ো, চুল তার কবিকার, অন্ধকার বিদিশার নিশা, দেখো লয়টা কিন্তু খুবই স্লো, তাই না? জি ভাইয়া। এই লয়টাকে ফাস্ট এবং স্লো করার কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে তোমার অক্ষর বা মাত্রাকে কম বেশি করা। এখন অক্ষর তো তোমরা চিনো, অক্ষর তোমাদেরকে শেখানো হয়েছিল, বলো তো অক্ষর কি জিনিস? যেমন ক, খ, এরকম অনেকগুলো বর্ণ। এগুলো বর্ণ, বর্ণ। অক্ষর কিন্তু তোমাদেরকে আলাদা করে আমি শিখেছিলাম, লিখে লিখে ভেঙে ভেঙে শিখেছিলাম। হ্যাঁ, বাকযন্ত্রের প্রয়াসে উচ্চারিত আওয়াজ। আহা আহা, সংজ্ঞা তো আমি চাচ্ছি না, আমাকে বুঝাও জিনিসটা। ধরো আমি তোমার ছাত্র, বুঝাও যে অক্ষর কি জিনিস। শব্দ, অক্ষর, বর্ণ, এই তিনটা আলাদা কেন? কারোরই মনে নাই? না ভাই, মনে পড়ছে না। কষ্ট পাইলাম মনে। অক্ষর হচ্ছে ইংরেজিতে যাকে আমরা বলি সিলেবল। বুঝছো বিষয়টা? সিলেবল তোমরা কিভাবে বলো বলো তো? আমব্রেলা, আমব্রেলার কয়টা সিলেবল? তিনটা। হ্যাঁ, কি কি বলো তো তিনটা? এই, বলতে পারতেছো না স্যার কেন? বলতে পারলাম না স্যার। তার আনন্দে। মানে আন্দাজে বললা? আচ্ছা, সিলেবল হচ্ছে এই যে এখানে আটকে যাবে শ্বাস, সেইখান পর্যন্ত একটা হচ্ছে একটা সিলেবল। যেমন আম, ব্রে, লা, তিন জায়গায় আটকাইলো, তাই না? আম, ব্রে, লা, যেখানেই আটকাবে সেখানেই একটা সিলেবল। আমাদের অক্ষরগুলো কিন্তু ঠিক সেই রকমই। আচ্ছা, আমি লিখে আবার দেখাই। এখনো কি মনে পড়ে নাই? ভুলে গেলে কিভাবে হবে?
আচ্ছা, ধরো যে কলম কলম ঠিক আছে, কলমের এটার আহা, কলম এটাকে যদি আমি ভাগ করি, ক উচ্চারণ করলাম, থেমে গেল, ক যোগ ল ল যোগ ম, এখানে অক্ষর 3টা, সরি এখানে অক্ষর 2টা। ক লম, লম কিন্তু একবারে গিয়ে আটকে গেল, ক লম 2টা, তার মানে এখানে অক্ষর 2টা। এই জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে? জি জি ভাইয়া। ভাইয়া। এরপর যদি বলি আমার, এখানে কয়টা অক্ষর? এখানে 2টা। 2টা। আমি যদি বলি প্রমথ, 3টা। না 3টা। 2টা। 3টা, কারণ হচ্ছে প্রমথ, আমি প্রমথ বলি নাই, আমি বলছি প্রমথ, অর্থাৎ 3 জায়গায় শাসাঘাত হলো। এবার একটু বড় ধরনের একটা শব্দ নেই, কিং, কোড, আহা এরকম ঝামেলা করতেছে কেন? আচ্ছা, কিং কর্তব্য বিমূঢ়, এটার কয়টা অক্ষর? 6টা না স্যার? ছয়টা বললা? 4টা। কিভাবে বলো তো? প্রথমে কিং, আটকে গেলাম, জি ভাইয়া। কর, আটকে গেলাম, তব, আটকে গেলাম, ব, আটকে গেলাম, কিং কর্তব্য, এরপর বি, আটকে গেলাম, মোর, 1 2 6টা। 3 4 5 6, 6টা। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। জি স্যার। তোমাদেরকে কিন্তু আমি এটা ভেঙে ভেঙেও দেখাইছিলাম, যে একটা শব্দ যদি আমি ভেঙে ভেঙে বলি এটা ধ্বনি কয়টা থাকে। ওই যে হসন্ত দিয়ে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি আলাদা করে দেখাইছিলাম না ফার্স্ট ক্লাস, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, এই যে আমরা সিলেবল গুলা, এই সিলেবলই হচ্ছে আমাদের আসলে অক্ষর। তার মানে শব্দ, অক্ষর, বর্ণ 3টা আলাদা। বর্ণ মানে অ্যালফাবেট, অক্ষর মানে হচ্ছে সিলেবল, আর শব্দ মানে হচ্ছে বর্ণগুলা মিলে যেই বড় একটা ভাগ তৈরি হয়। এখানে অনেকগুলা বর্ণ থাকবে, এখানে অনেকগুলা অক্ষরও থাকতে পারে, অনেকগুলা অক্ষর মিলে একটা শব্দ হতে পারে। আচ্ছা, এইবার দেখো অক্ষরটা বোঝানোর কারণ কি? কারণটা হচ্ছে এই যে লয় পর্ব মাত্রা, মাত্রাটা বুঝতে হলে তোমাদেরকে অক্ষরটা বুঝতে হবে, এই সিলেবলটা বুঝতে হবে। কারণ আমরা এরপরে পড়বো ছন্দ 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। 3টায় মাত্রা 3 ভাবে, এই অক্ষরের উপর ডিপেন্ড করে 3 ভাবে গণনা করা হয়। আচ্ছা, পরের দিন এই ছন্দটা পরের দিনের জন্য থাক, পরের দিন আমরা আবার এখান থেকে শুরু করব।